আচ্ছা, তো শুনতে পাচ্ছ তো সবাই নাকি ক্লিয়ারলি? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী যে দুইটা পয়েম আছে আজকে আমরা শেষ করব। প্রথমে হচ্ছে স্প্রিং অ্যান্ড ফল, আর একটা হচ্ছে পাইড বিউটি। ঠিক আছে, দুটো আমরা শেষ করব। আগামী দিন থেকে আমরা ম্যাথু আর্নল্ড শুরু করব। তো ক্রিটিক্যাল সামারি বা পয়েম নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে একটু বলতে পারো। যদি কারো কোনো প্রবলেম থাকে একটু বলতে পারো। আমি একটু অ্যান্ড্রু মার্কেলগুলো দেখি দেওয়া আছে কিনা। মানে কারো সমস্যা নাই না? না না স্যার। স্যার। আচ্ছা, গ্রুপ কোশ্চেনটা দেওয়া হয়েছে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার সেকেন্ড ইয়ারের ইমপ্রুভমেন্টের জন্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রশ্নগুলো দেন না যে ইয়াতে তুমি কি গুগল দেখতে ক্লাসরুমে? তুমি কি দেখতেছো ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে? স্যার দুই তিনটা দেখছিলাম। হ্যাঁ, তুমি দেখবা যে রিফরমেশন চর্চারিজ এ পর্যন্ত দেওয়া হয়েছে, কারণ ওদেরকে আমি ধারাবাহিকভাবে নিচ্ছি, ঠিক আছে? শুধু ইমপ্রুভমেন্ট গ্রুপের জন্য তার প্রশ্ন তৈরি করা হচ্ছে না, জি। ওটা মেনলি করা হচ্ছে ওদের সাথে। ওদের যেহেতু ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং এই পোয়েট্রি বলতেছি, রোমান্টিক পোয়েট্রি, ড্রামা, এটা শেষ করা হয়েছে। এখন হিস্ট্রিয়াতে চলতেছে রিভাইজ। এই সময়ে কোশ্চেনগুলো ওদের দেওয়া হচ্ছে, কোশ্চেন অ্যান্সারগুলো। স্যার রুটিন তো দিয়ে দিছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, রুটিন দিয়ে দিয়েছে। হুম, কারণ ওদের এখন রিভিশন চলতেছে, ওদের ইয়া শেষ, ঠিক আছে? জি। হ্যাঁ, ওদের তিনটা দেওয়া হয়েছে শুধু হিস্ট্রি, এটা এখন রিভিশন চলতেছে এবং কোশ্চেনগুলো আবার নতুন করে আপডেট করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এটা পেয়ে যাবা সপ্তাহভিত্তিক, এখন যেহেতু ওটা চলতেছে অতএব এটা পেয়ে যাবে। এক একটা এজ 2 দিন করে টাইম দিয়ে করা হচ্ছে, 2টা ক্লাস করে। অতএব এখন খেয়াল করবা, পাবা। এখন আচ্ছা। সবার আলাদা আলাদা করে ইমপ্রুভ পরীক্ষা, এখন সবারগুলো তো আমি একবারে দিতে পারবো না, তাই না? অতএব ওয়েট করতে হবে, ওখানে খেয়াল করবা, পেয়ে যাবা। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে দুটা পড়ি। সবার কাছে কি বই আছে? জি স্যার। আচ্ছা, তো বই বার করো। আচ্ছা, এই কবিতাটা হচ্ছে স্প্রিং অ্যান্ড ফল, এবং এটা হচ্ছে কার উদ্দেশ্যে বলো তো? নিচে দেওয়া আছে। এর আগের একটা কবিতা পড়েছিলাম, দ্য উইন্ড হুভার। এটা কার উদ্দেশ্যে ডেডিকেট করা ছিল? জিজাস ক্রাইস্ট। আর স্প্রিং অ্যান্ড ফল এটা ডেডিকেট করা হচ্ছে কার প্রতি? দেখো তো কবিতার নিচে লেখা আছে। ইয়ং চাইল্ড, টু হ্যাঁ, এ টু ইয়ং আ ইয়াং চাইল্ড। চাইল্ড। ইয়ং চাইল্ড। এখন বিষয়টা হলো স্প্রিং অ্যান্ড ফল, এটা কি? স্প্রিং দিয়ে কি বোঝাচ্ছে, ফল দিয়ে কি বোঝাচ্ছে? বলো তো, স্প্রিং দিয়ে কি বোঝায়? স্প্রিং ঋতুকে বোঝায়, তাই না? আর স্প্রিং সিজনটা কি সিম্বলাইজ করে, বলতে পারবা? আচ্ছা, ইনোসেন্ট বা এরকম কিছু নাকি? আমরা কি হ্যাপিনেস স্যার। টু ড্যাফোডিল পড়েছিলাম না কবিতাটা ফার্স্ট ইয়ারে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। স্প্রিং কি সিম্বলাইজ করে? ইউথদেরকে স্যার। ইউথ। হ্যাঁ, ইউথ, স্ট্রেংথ, বিউটি, লাভলিনেস, চার্ম, এই বিষয়টাকে মানে সৌন্দর্য, তাই তো, আকর্ষণ, এনজয়মেন্ট, এই রকম একটা বিষয়কে নির্দেশ করে। আর ফল হচ্ছে আরেকটা ঋতু, সেটা হচ্ছে অটাম। হুম, অটামে কি হয়, গাছের পাতা ঝরে যায় না? আমরা ওড টু অটাম পড়েছি, তাই না? ওড টু দ্য ওয়েস্ট উইন্ড পড়েছি। ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের অটামের যে ওয়েস্ট উইন্ড কী করে, গাছের পাতাগুলোকে
ঝরিয়ে দেয় নাকি। জি স্যার। তো এখানে ঠিক বিপরীতমুখী দুইটা সেন্সকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে ডেথ, ডিকে, ডিস্ট্রাকশন, এইগুলো যেটা ফল দিয়ে নির্দেশ করা হচ্ছে। ফল ইজ আ সিজন, বুঝতে পারছো? তাহলে হচ্ছে স্প্রিং অ্যান্ড অটাম, মানে বুঝতে পারতেছি আমরা একটা ইউথ আর একটা ওল্ড এজ, একটা বিউটি অ্যান্ড একটা গ্রেনেস, হ্যাঁ, একটা হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড ইউথ বা স্ট্রেংথ, হ্যাঁ, চার্ম, আর একটা হচ্ছে তোমার উইকনেস, ডেথ, মর্টালিটি, ডিস্ট্রাকশন। এই দুটো সেন্সকে কবি নির্দেশ করছেন এবং এটা এটা দিয়ে বিশেষ করে একটা ছোট শিশুকে বোঝাতে যাচ্ছে। যেমন আমরা আহ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা পড়েছিলাম, আহ, ওই যে ইভিনিংয়ে, তাই তো, সে তার মেয়ের সাথে কথা বলছিল, কি যেন নামটা, সেকেন্ড ইয়ারে পড়েছিলাম কবিতাটা, তো তাড়াতাড়ি পড়ে যাচ্ছি। হুম, হ্যাঁ, কাম অ্যান্ড বিউটি, তাই না? ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং, কাম অ্যান্ড ফ্রি। হ্যাঁ, ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং, কাম অ্যান্ড ফ্রি। চোখে কি পড়লো? এখানে সে তার ছোট বাচ্চার সাথে যেমন কনভার্স করছে এবং সেখানে সে প্রকৃতিতে সৃষ্টিকর্তার উপস্থিতি, হ্যাঁ, তারপরে প্রাকৃতিক অবস্থান, প্রকৃতির মাধ্যম দিয়ে সৃষ্টিকর্তার অবস্থান বুঝতে পারা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদিকে বোঝানো হচ্ছিল। এখানেও ঠিক কবি ওইরকম ভালো কিছুকে বোঝানোর চেষ্টা করছে না, বরং মানুষের যে দুঃখের কারণ, মানুষ পৃথিবীতে কতখানি হ্যাপিনেস নিয়ে থাকবে নাকি কতখানি দুঃখ নিয়ে থাকবে, খারাপ জিনিসের উপস্থিতি কেমন, ধ্বংসের উপস্থিতি কেমন, ধ্বংস এবং সৃষ্টি এটা কেমন পৃথিবীতে বা মহাবিশ্বে, ইকুয়াল আর আনইকুয়াল, কেমন বলো তো? ধ্বংস, সৃষ্টি, এটার গুরুত্ব কতটুকু, কোনটার গুরুত্ব বেশি? সৃষ্টির গুরুত্ব বেশি না ধ্বংসের গুরুত্ব বেশি, না দুটাই ইকুয়াল? সৃষ্টির গুরুত্ব বেশি। দুটোই সমান গুরুত্ব আছে স্যার। হ্যাঁ, এখানে ধ্বংস না হলে তো স্যার সৃষ্টির কোনো স্যার মূল্য নাই স্যার। আবার দুটাই সমানভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে তো? দুটাই একটা জি স্যার। ব্যালেন্স রেখেই চলছে। হ্যাঁ, বোথ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট টু দ্য ক্রিয়েটার বিকজ হি ইজ মেনটেনিং আ ব্যালেন্স বিটুইন ডিস্ট্রাকশন অ্যান্ড ক্রিয়েশন। যেহেতু তিনি সৃষ্টি করেছেন, তিনি ব্যালেন্স রেখে বিষয়গুলোকে চলছেন। আগে মানুষ কম ছিল পৃথিবীতে, মানুষের হাইট বেশি ছিল না তখন, বলো তো? মানুষ পৃথিবীতে জি স্যার। হাইট অনেক বেশি ছিল, তাদের শক্তি ছিল, তাদের ক্ষমতা ছিল, তারা 50-60 কিলোমিটার হেঁটেই চলে যেত, 100 কিলোমিটার কয়েকদিন মিলে হেঁটে চলে যেত। তাহলে আর আমরা, ওরা ওটা 10 বছরে যে আরামটা পায়নি, আমরা সেটা 5 বছরেই 2 বছরেই সেই আরামটা পেয়ে যাচ্ছি। তাই মনে হয় আমাদের আর বেশি দিন পৃথিবীতে বাঁচার প্রয়োজন নেই। হ্যাঁ, এখনকার গড় আয়ুটা কেমন হয়ে যাচ্ছে বলো তো? আগে তো মানুষ 80-90 কিছু মনে করতো না, যে 80-90 ওটা বাঁচা কোনো ব্যাপার না, শক্ত সামর্থ্য নিয়ে দৌড়ে বেড়াতো 80-90 বছর বয়সে, বুঝতে পারছো, মাঠে কাজ করে বেড়াতো। আর এখন সরকারি চাকরিওয়ালা রিটায়ার্ড হওয়ার আগেই, হ্যাঁ, 59 বছর হওয়ার আগেই দুমড়ে মুচড়ে সব শেষ হয়ে যাচ্ছে, তাদের যেন শক্তি নেই, 55, হ্যাঁ, 56, তারা 58 এর মাঝখানে সীমাবদ্ধ ক্লাসে হয়ে আসতে যাচ্ছে। পারতেছে না, অসুস্থ, এরকম হয়ে যাচ্ছে, মানে 59-60 বছরেই, বুঝতে পারছো? আর আগে আমরা দেখেছি গ্রামের দিকে, হ্যাঁ, এখনো আমাদের একটা গ্রামে একজন আছে, তার প্রায় 100 পার হয়ে গেছে, কিন্তু সেও এখনো গরিব তো পরিবারের, সে এখনো ওই গোয়াল গোয়াল পরিষ্কার করে, তারপরে ওই যে গরুর যে সকল ময়লা সেগুলো সে কাকে করে, হ্যাঁ, নিয়ে গিয়ে ওই দূরে ফেলে আসে, এখনো বৃদ্ধ। তার ছেলে মারা গেছে, ব্যাপারটা এরকম যে তার ছেলে মারা গেছে, তার ছেলের আবার তার নাতি আছে, নাতির বিয়ে হয়ে আরো পুতি হয়ে গেছে, এরকম সে এখনো শক্ত সামর্থ্যভাবে চলতেছে। হ্যাঁ, তো এরকম আর কি। আর তখন তারা ওইরকম 80-90 বছর কিছু মনে করতো না, যে এটা স্বাভাবিক, যেটা আমরা এখন 50-60 মনে করতেছি। হ্যাঁ, কিন্তু এখন আমরা কি হচ্ছে, এখন আমাদের অবস্থা 55 বছর না যেতেই আমরা মোটামুটি দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছি, 40 বছর পার হলেই আমাদের যেন মনে হচ্ছে আমি মারা যাব, মানে এই চিন্তা ভাবনা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি। তা ঠিক ওরকম যে একটা ব্যালেন্স রেখে পৃথিবীতে চলছে, মানুষ যত বেশি আরাম, যেটা হয়তো তাকে 100 বছরে ভোগ করার কথা ছিল,
সে যখন 50 বছরই ভোগ করে ফেলতেছে, তাহলে তার 50 বছরের বেশি আর পৃথিবীতে থাকার দরকার নাই। যত তাড়াতাড়ি যাওয়া যায়। এখন চিকিৎসাবিদ্যা উন্নত হয়েছে, কিন্তু মানুষের গড়-আয়ু বাড়েনি। আর তখন চিকিৎসা উন্নত ছিল না, মানুষ মারা যেত বেশি, কিন্তু যারা বাঁচতো তারা অনেক দিন ধরে বাঁচতো, হ্যাঁ। আর যারা মরতো তারা এমনি মরতো। তো যাই হোক, তো এরকম একটা বিষয় যে জাস্ট ছোট্ট একটা উপমা, ছোট্ট একটা কথা দিয়ে কবি সৃষ্টিকর্তার তার যে খেলা, হ্যাঁ, তার যে অবস্থান, তার যে ইচ্ছা অনিচ্ছা, তিনি কিভাবে আমাদেরকে চালাবেন, এইগুলোর উপরে তিনি আলোচনা করবেন। এবং ছোট একটা বাচ্চা, হ্যাঁ, যে হয়তো অন্য কিছুর ধ্বংস দেখে কষ্ট পাচ্ছে, কবি তাকে বোঝাতে যাচ্ছে যে তুমি তো কষ্টের উৎস বোঝোইনি এখনো। তুমি এখন ওই পাখিটা মারা গেছে তাই তুমি কষ্ট পাচ্ছ, ওই গাছের ফুল ধরে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে তাই তুমি কষ্ট পাচ্ছ। আরে বাবা, তুমি তো একসময় মারা যাবা, সেটা তো তুমি বোঝোইনি। তুমি যখন বুঝবে তখন এই গাছের পাতা, পশু পাখি, মৃত্যু, ওগুলো তোমাকে আর কষ্ট দিবে না। তখন আসল কষ্ট যে নিজের ভিতর থেকে আসবে, সেটা তখন তুমি বুঝতে শিখবে। ঠিক আছে, এরকম হয়েছে ছোটবেলায় দেখা যাচ্ছে যে একবার একটা ঘুঘু পাখি আমার বাবা ধরে এনেছিল। তো ওটা ছোটবেলায় পুষতাম খুব যত্ন করে, আর খাওয়াইতাম। তো একদিন হলো কি, ঘুঘু পাখিটাকে ছেড়ে দিয়েছি, আর একটা কুকুর গিয়ে ধরছে। কুকুর গিয়ে ধরে মোটামুটি তার যে খাবারের যে ইয়াটা থাকে, ওই জায়গাটা ফুটা হয়ে গেছে। যা খাওয়ানো হয় তাই বার হয়ে যায়। হ্যাঁ, তো সেইটা মারা যাওয়ার পর কি কান্না দিয়েছিলাম, হ্যাঁ। তারপরে কুকুরের বাচ্চা নিয়ে আসতাম, সেগুলো যখন রাখতে দিত না বাসায়, হ্যাঁ, বাড়ি থেকে চলে যেতাম। যে কুকুরের বাচ্চাটা ফিরিয়ে না এনে দিলে হবে না। কিন্তু এখন আর ওগুলোর প্রতি কোনো আগ্রহ বা মোহই নেই, না। ছোটবেলার একটা কাহিনী যে কোন জিনিস নিয়ে আমাদের আসলে কষ্ট পেতে হয়, কোন জিনিস নিয়ে সিরিয়াস হতে হয়, সেটা একটা শিশু হয়তো বোঝে না। কিন্তু আমাদের মতো গ্রোন আপ ব্যক্তি যখন আমরা হয়ে যাই, তখন আমরা বুঝতে শিখি যে আসলে পৃথিবীর প্রধান, তাই তো, সোর্স অফ, হ্যাঁ, সরো কোনটা, সেইটা। তো এখানে সেরকম একটা বিষয় নিয়ে কবি মেনলি আলোচনা করবেন। দেখো কি বলছে, ছোট্ট একটা কবিতা, হ্যাঁ, ছোট্ট একটা কবিতা। তোমরা কি পড়তে পারবা কবিতাটা? পড়া যাবে? সময় দিব যে ছোট্ট ছোট্ট কবিতাটা পড়ে দেখি তোর অর্থ বোঝা যায় কিনা। হুম, জি স্যার, একটু পড়ছো সবাই না পড়বা? আচ্ছা, পড়ে দিই আমি, সময় নষ্ট না করি। ওকে, ঠিক আছে। আহ, বাচ্চার নাম হচ্ছে মার্গারেট। মার্গারেট, এরকম সম্বোধন করতে, অ্যাড্রেসিং করতেছে, হ্যাঁ। আর লিটিল চাইল্ড, সে কি ছেলে না মেয়ে? মার্গারেট কি নাম হতে পারে? মেয়ে। হুম, বলছে আর ইউ গ্রিভিং, তুমি কি কষ্ট পাচ্ছ, তুমি কি কাঁদতেছো, এরকম আর কি। কিসের উপরে গ্রিপ করতেছে? ওভার গোল্ডেন গ্রুপ আনলিভিং। এই যে শীত আসতেছে, তাই না, শীতে কি কি ঘটনা ঘটবে? গাছের পাতা সব ঝরে যাবে না? মনে করো গোল্ডেন গ্রুপ একটা বনের নাম, ঠিক আছে, বা একটা গাছের নাম। দেখো, ঝোপা বন, মনে করো এখানে একটা জায়গার নাম বা একটা বনের নাম, ঠিক আছে, তো দেখাচ্ছে না, এই যে মনে করো একটা বন। হুম, তো কি হয়েছে, তার গাছের পাতা ঝরে যাচ্ছে। তার গাছের পাতা ঝরে যাচ্ছে দেখে মার্গারেট খুব কষ্ট পাচ্ছে। এই যে লিভ মানে হচ্ছে কি, লিভ মানে কি পাতা ধরা বা পাতা হওয়া, আর আনলিভিং মানে কি আনলিভ। কি বলছে আনলিভ বলতে? ঝরে যাওয়া। পাতা ঝরে যাওয়া, তাই তো, হ্যাঁ। তা পাতা ঝরে যাচ্ছে, এই কষ্টে মার্গারেট শোক করতেছে, হ্যাঁ, গ্রিভ করতেছে, দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। তো তাই কবি বলতেছেন, দ্য স্পিকার বলতেছেন, মার্গারেট, এই গোল্ডেন গ্রুপের পাতা ধরে যাচ্ছে বলে তুমি কি কষ্ট পাচ্ছ, কান্না করতেছো? প্রশ্ন, হ্যাঁ, কথাটা সিরিয়াসলি বলেছে। তা বাচ্চারা কি উত্তর দিবে? যে হয়তো বা বলেছে, হ্যাঁ, এই গাছের পাতাগুলো কেন ঝরে যায়, হ্যাঁ, এত সুন্দর গাছের পাতা, এত সুন্দর ফুল ফল হয় গাছটাতে, এগুলো কেন ঝরে যাচ্ছে? এবার বলতেছে, লিভস লাইক দ্য থিংস অফ ম্যান, লিভস লাইক দ্য থিংস অফ ম্যান। আরে পাতাগুলো তো মানুষের মতোই, মানুষের যে সকল জিনিস আছে, হ্যাঁ, মাথার চুল আছে, গায়ের চামড়া আছে, নাকি চোখের ব্রু আছে, দাঁত আছে। দাঁত কি থাকবে আমাদের? বলো, এই যে গায়ের সৌন্দর্য কি থাকবে?
বলছে ইউ উইথ ফ্রেশ থটস কেয়ার ফর, হ্যাঁ, বলছে লাইক দ্য থিংস অফ ম্যান, তুমি কি দেখো লিভস যেগুলো লাইক দ্য থিংস অফ ম্যান ইউ উইথ ফ্রেশ থটস কেয়ার ফর। আমরা যেমন আমাদের কি গায়ের রং, আমাদের সৌন্দর্য, আমাদের অ্যাপিয়ারেন্স, আমাদের চুল, দাঁত, এগুলো নিয়ে আমরা যত্ন নিই না? তা ওইরকম বলছে লিভস লাইক দ্য থিংস অফ ম্যান ইউ উইথ ফ্রেশ থটস, তুমি তোমার ফ্রেশ থট দিয়ে, কারণ তুমি কিছুদিন আগে পৃথিবীতে এসেছো, তুমি তো শুধু বুঝতে শিখেছো। তা তুমি ওই ফ্রেশ থটসের মতো তুমি কি ওই মানুষের আমাদের যে সকল অঙ্গ প্রত্যঙ্গ জিনিস রয়েছে সেগুলোর মতো করে তুমি কি এগুলোকে কেয়ার করো? ক্যান ইউ, মানে এখানে কবি প্রশ্ন করতেছে, প্রশ্ন করতেছে, তাই তো? তা ছোট ছোট শব্দ, ছোট ছোট উপমা, কিন্তু এগুলো দিয়ে কবি কি বলতে যাচ্ছেন সেগুলো খেয়াল করতে হবে। ক্যান ইউ, তুমি কি সত্যিকার অর্থেই তোমার যে ফ্রেশ থটস রয়েছে তা দিয়ে কি তুমি আসলে সত্যি বোঝো? ব্যাপারটা এরকম, আমরা যেমন মানুষের জিনিসপত্রে যেমন আমরা যত্ন নিই, হ্যাঁ, তেমনি লিভসেরও যত্নের ব্যাপারটা কি তুমি বোঝো? তুমি যে কষ্ট পাচ্ছ আজকে এই পাতা ঝরানোর জন্য, তুমি কি সত্যি বুঝতে পারতেছো এগুলো কি জিনিস, কেন তুমি কষ্ট পাচ্ছ, অরিজিনাল কষ্টটা কি? এগুলো কি তুমি মানুষের জিনিসের মতো করেই তুমি ভেবে নিয়েছো, নাকি জাস্ট তুমি কষ্ট পাচ্ছ তাই কষ্ট পাচ্ছ? তুমি কি আবেগের বশে কষ্ট পাচ্ছ না বুঝে কষ্ট পাচ্ছ? ব্যাপারটা এরকম, প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন। তারপরে কবি কি বলতেছে, তুমি তো মনে হয় বোঝোইনি, হ্যাঁ, তুমি আসলে বিষয়টা বোঝোইনি। কারণ কি, অ্যাজ দ্য হার্ট গ্রোজ ওল্ডার, যখন আমাদের হার্ট ওল্ড হয়ে যাবে, আমরা বড় হয়ে উঠবো, ইট উইল কাম টু সাচ সাইডস কোল্ডার বাই অ্যান্ড বাই। এই যে সাইডগুলো, হ্যাঁ, গাছের পাতা ঝরে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে, হ্যাঁ, কষ্ট পাচ্ছে, এই সকলের প্রতি তুমি তখন কোল্ড হয়ে উঠবে। আজকে যেমন তুমি ফ্রেশ থট দিয়ে ওদের প্রতি কষ্ট অনুভব করতেছো, তোমার হৃদয়টা যখন বড় হয়ে যাবে, মানে তুমি যখন আস্তে আস্তে বড় হয়ে উঠবে, তখন এইরকম সাইড দেখে তুমি আর কষ্ট পাবে না, তখন তোমার হৃদয়টা কোল্ডার হয়ে উঠবে। বাই অ্যান্ড বাই মানে কি, ক্রমান্বয়ে, না, ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি ইউ উইল বি কোল্ড টু সাচ সাইটস। গাছের পাতা ঝরে যাবে, গাছ পড়ে মারা যাবে, তুমি কিছুই মনে করবে না, এক সময় আসবে। কারণ কি, নট স্পেয়ার আ সাই, এমনকি একটা দীর্ঘশ্বাসও তুমি ফেলবে না। দো ওয়ার্ল্ড অফ ওয়ান উড লিপ মিল লাই, দেখো ওয়ান উড লিপ মিল, হ্যাঁ, মানে কি বলা হচ্ছে এখানে, যে এখন তো তুমি একটা গাছের, হ্যাঁ, এই গোল্ডেন গ্রুভের বা বাগানের পাতা ঝরে যাচ্ছে বলে কষ্ট পাচ্ছে, তুমি যখন বড় হয়ে যাবে, হ্যাঁ, তোমার যখন বোধশক্তি তৈরি হবে, তখন এইরকম দৃশ্য অনেক দেখবে, কিন্তু তোমার কাছে কিছু মনেই হবে না। ওই যে বললাম যে একসময় একটা বিড়ালের বাচ্চা, একটা কুকুরের বাচ্চা নিয়ে এসে কত আদর যত্ন করেছি, তাই তো, সেটা পালিয়ে গেলে বা বাবা মা বকাঝকা দিলে ওইটা নিয়ে আসার জন্য কান্না করেছি, কিন্তু এখন এই সব দৃশ্য সাইট কত দেখি, হ্যাঁ, কুকুর রাস্তায় মরে পড়ে আছে, তাই তো, পশু পাখি খাবার পাচ্ছে না, এইগুলো নিয়ে আর কোনো কষ্ট নেই। বলছে একটা দীর্ঘশ্বাসও আমি ফেলার সময় পাবো না, নর স্পেয়ার আ সাই, দ্য ওয়ার্ল্ডস অফ ওয়েনউড লিপ মিল লাই, লাই মানে কি পড়ে থাকা, হ্যাঁ, ওয়েনউড মানে কি বলো, ওয়েনউড কি হলো, দিলাম কি আর আসলো কি, আচ্ছা এখানে দেখো, এখানে কি হচ্ছে যে ওয়েন মানে কি শুকিয়ে যাওয়া, ঠিক আছে তো, যেগুলো হচ্ছে শুকিয়ে গেছে, যেগুলো হয়তো দাঁড়িয়ে আছে কিন্তু মারা গেছে, এরকম কিছু। দেখো ওয়েন মানে হচ্ছে পেল, মানে যেগুলো শুকিয়ে যাওয়া, বিবর্ণ হয়ে যাওয়া, এরকম গাছ, হ্যাঁ। তারপরে এখানে কি বলছে, লিপ মিল, লিপ মিল হচ্ছে, লিপ মিল হ্যাজ মাল্টিপল মিনিং এখানে, আর ড্রাইড অ্যান্ড গ্রাউন্ড প্ল্যান্ট প্রোডাক্ট ইউজড অ্যাজ লিভ স্টক ফিড, মানে ঘাস, তাই তো, ঘাস পাতারি যেগুলো আমরা বলে থাকি আর কি, হ্যাঁ, ঘাস জাতীয় যে সকল খাবার, মানে দেখো এখানে লিফি যে সকল ইয়াগুলো আছে সেটা হচ্ছে লিফ মিল। এগুলো যখন শুকিয়ে যাবে, শেষ হয়ে যাবে, দেখো ফিড আর মিল পার্টিকুলারলি ফর অ্যানিমেলস, এগুলো, তাই যখন এগুলো শুকিয়ে যাবে, লাই মানে কি মারা যাওয়া, শুকিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া,
তখন কি আর কষ্ট হবে? বড় হয়ে গেলে কষ্ট পাবো আমরা? বলো তো। না স্যার। বলছে যদিও পুরো পৃথিবী, বলছে ওয়ার্ল্ডস অফ ওয়েনউড লিপ মিল লাই, তারপরও একটা দীর্ঘশ্বাস ফেলার আমাদের সময় থাকবে না। আর তুমি শুধু পাতা ঝরে যাচ্ছে তাই তুমি কষ্ট পাচ্ছ। হুম অ্যান্ড ইয়েট ইউ উইল উইফ অ্যান্ড নো হোয়াই, কিন্তু তারপরেও তোমার হয়তো এই দৃশ্যগুলো দেখে আর কিছুই মনে হবে না, তারপরও তুমি কাঁদবে, তারপরও তুমি কষ্ট পাবে। সেটা কি তুমি জানো কিসের জন্য? মানে তুমি বড় হয়ে উঠবে, তোমার কান্না শেষ হবে না। তুমি ছোট অবস্থায় কাঁদতেছো এরকম ছোটখাটো দৃশ্য দেখে, গাছের পাতা ঝরে যাওয়া দেখে। তুমি বড় হয়ে উঠলে এরকম দৃশ্য তোমাকে তো কষ্ট দিবেই না। পুরো বন জঙ্গল ধ্বংস হয়ে গেলেও তোমার কোনো কষ্ট লাগবে না, তারপরও তুমি কাঁদবে। অ্যান্ড ইয়েট ইউ উইল উইফ অ্যান্ড নো হোয়াই, তুমি কি জানো এর কারণ কি? কি কারণ হতে পারে বলো? ফর হুইচ রিজন উইল ক্রাই? গাছের পাতা ঝরে যাওয়ার জন্য কাঁদি? বন জঙ্গল ধ্বংস হয়ে যাওয়ার জন্য কাঁদি? কিসের জন্য এখনো কাঁদি বলো? কিসের জন্য মানুষ না স্যার, কষ্ট পায়? কিন্তু তার কাদা হয়নি। কাঁদো না আর? কষ্ট পাও স্যার না? জীবনের বিভিন্ন অঙ্গ বলছে কি নো অংশ আর মেটার কি। নাও, নো মেটার চাইল্ড দ্য নেম। বলছে নাম দিয়ে কিছু যায় আসে না চাইল্ড, নাম দিয়ে কিছু যায় আসে না। নো, বলছে নাও নো মেটার দ্য নেম। বলছে কি সরোজ স্প্রিংস আর দ্য সেম, কিন্তু তুমি দুঃখের নাম যাই দাও না কেন, দুঃখ একইভাবে সৃষ্টি হবে। হ্যাঁ, এই এখন যেমন যে কষ্টটা পাচ্ছ সেই কষ্টই তুমি পাবে, শুধু কষ্টের যে উপাদান, কিসের জন্য তুমি কষ্ট পাচ্ছ সেটা চেঞ্জ হয়ে যাবে। সরো স্প্রিংস আর দ্য সেম, সরোর উৎসটা একই, ঠিক আছে? নর মাউথ হ্যাড নো নর মাইন্ড, না মুখ না আমাদের মন এক্সপ্রেসড কি করতে পারবে, প্রকাশ করতে পারবে। তাহলে আমরা যে কষ্টটা পাবো, কিসের জন্য যে কষ্ট পাবো, সেটা আমরা মুখ দিয়ে বলতেও পারবো না, আমরা মন দিয়ে আঁচ করতেও পারবো না, কিন্তু আমরা কষ্ট পাবো। এক্সপ্রেসড হোয়াট হার্ড অফ, দেখো হার্ড অফ গোস্ট গেজড। আমাদের স্পিরিট, আমাদের গোস্ট, আমাদের আত্মা, আমাদের হার্ট হয়তো সে বুঝতে পারবে, কিন্তু আমাদের মুখ, আমাদের মন ধরতে পারবে না যে কেন আমরা কষ্ট পাচ্ছি। তখন কবি এর উত্তরটা দিবে। বলছে কষ্টটা আসলে কিসের জন্য জানো? ইট ইজ দ্য ব্লাইট ম্যান ওয়াজ বোর্ন ফর। হ্যাঁ, বলছে ইট ইজ দ্য ব্লাইট ম্যান ওয়াজ বোর্ন ফর। তাহলে মানুষ কিসের জন্য কষ্ট পাচ্ছে? ব্লাইট নাকি? ব্লাইট বলতে কি বোঝানো হচ্ছে বলো তো? রোগ শোক, দুঃখ, মৃত্যু, ধ্বংস মানুষের মেনলি। বলছে মানুষ জন্মেছে, ম্যান ওয়াজ বোর্ন ফর কিসের জন্য? ইট ইজ দ্য ব্লাইট ম্যান ওয়াজ বোর্ন ফর অ্যান্ড ইট ইজ মার্গারেট ইউ মোর্ন ফর। আর মার্গারেট তুমি এর জন্যই কষ্ট পাবে। কিসের জন্য? এই ব্লাইট দিয়ে মৃত্যুকে বোঝাচ্ছে, হ্যাঁ, মানুষের ধ্বংসকে বোঝাচ্ছে। তাহলে এতদিন তুমি বাহ্যিক বিষয় নিয়ে হয়তো কষ্ট পাচ্ছ, কিন্তু এই বাহ্যিক বিষয়গুলো একসময় তোমাকে আর কষ্ট দিবে না, কিন্তু তুমি সিমিলার কষ্ট পেয়ে যাবে। কষ্টের কোনো শেষ নাই, আমাদের কষ্টে শুধু কি হয়, উপাদান চেঞ্জ হয়, কিন্তু কষ্ট আমরা পাবোই। তোমার যদি কোটি কোটি টাকা থাকে, তোমার যদি হাজারো সুখের উপমা থাকে, উপাদান থাকে, তারপরে তুমি একই কষ্ট পাবে যেমনটা একজন ভিক্ষুক যে কষ্টটা পাচ্ছে। তাই তো? কষ্ট যেটুকু পাওয়ার সেটুকু আমাকে পেতেই হবে। হ্যাপিনেস খোঁজার চিন্তা করাটা হচ্ছে বোকামি। You will never get happiness because on this world you will not have, তাই তো, unmissed blessing, তাই তো, total happiness cannot be gained. This is, our life is a mixing of or mixture of happiness and sorrow. এই দুটাকে আমাকে মেনে নিতেই হবে, আর এই দুটাকে মেনে না নেওয়ার কারণেই আমরা কষ্টটা পাচ্ছি। ঠিক আছে তো? সরো একটা জিনিস 50%, হ্যাপিনেস 50%, এই দুটা মিলে আমরা মেনলি চলবো। কারণ কি, যার কোটি কোটি টাকা আছে, যে অনেক আরামে আছে, সেও যে কষ্ট পাচ্ছে, আমি যে দুঃখে আছি, তাই তো, আমি যে আমার যে ঘর বাড়ি নেই, ওই একই কষ্ট পাচ্ছি। আসলে কষ্টের কোনো কম বেশি নাই, বুঝতে পারছো? কেউ টাকা নিয়ে কষ্টে আছে আর কেউ টাকা না থাকার কষ্টে আছে, বুঝতে পারছো? অতএব মরণ আমাদের করতেই হবে। সো ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ উইল গেট রিলিফ ফ্রম mourning or sadness or sorrowfulness. Rather,
ইট ইজ দ্য ব্লাইট, ইট ইজ দ্য ডেথ, অর ইট ইজ দ্য আনহ্যাপিনেস হুইচ অ্যাকচুয়ালি ম্যান ওয়াজ বর্ন। মানুষ জন্মেছে। এই কথা কি বোঝা গেল? বুঝতে পারছো? জি স্যার। তুমি বাইরে থেকে তালা দিয়ে যাও। স্যার কবিতাটা অনেক সুন্দর। স্যার হ্যাঁ, ছোট কবিতা, কিন্তু ছোট্ট একটা কথা হয়তো আমরা এটা ফিল করি নাই, তাই না? যে আমরাও ছোটবেলায় একটা জিনিসের জন্য কষ্ট পাইতাম। ছোটবেলায় 10 টাকা হারিয়ে গেলে কষ্ট পাই, আর এখন 1 লাখ টাকা হারিয়ে গেলে কষ্ট পাই। ঠিক আছে? কষ্টের জায়গাটা একই। কান্না দিয়ে জীবনের শুরু কি হবে? কান্না দিয়েই তো জীবনের শেষটা হবে, নাকি? নাকি সুখ দিয়ে হবে, হ্যাপিনেস দিয়ে হবে? সেটা তো এডিপাসের মতো ভাগ্য বা কপাল হলে বোঝা যাবে যে আমরা কি দিয়ে শেষ করবো। হ্যাঁ, মরিয়ার মতো অথবা এডিপাসের মতো, যে জীবনটা এইরকম। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু এগুলো পড়ে নিও। এখানে যে সামারি টামারিগুলো একটু দিয়েছি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এগুলো একটু পড়ে নিবা, তাহলে সিম্বলিক ব্যাপারগুলো তোমরা সহজে বুঝতে পারবা। হ্যাঁ, এখানে মানে প্রত্যেকটা কবিতায় তিনি একজন প্রিস্ট ছিলেন বিধায় দেখো ধর্মীয় বা হচ্ছে একটা মোরাল টোন কিন্তু আছেই। এখানে কোনো সেন্সুয়াল বা ওইরকম কোনো বিষয় আমরা এখানে পাচ্ছি না। হ্যাঁ, এখানে যা কিছু হচ্ছে দেখো, এই যে ব্লাইট দেখি হচ্ছে হিয়ার, দেখো দ্য ব্লাইট অফ মর্টালিটি দ্যাট অ্যাফ্লিক্টস অল পিপল। তা হচ্ছে হপকিন্স সাজেস্ট দ্যাট মার্গারেটস গ্রিফ ইজ আলটিমেটলি অ্যাবাউট হার ওন হিউম্যানিটি অ্যান্ড দ্য ব্লাইট অফ দ্য মর্টালিটি দ্যাট অ্যাফ্লিক্টস অল পিপল। The sadness over the leaf is therefore not just about nature changes, but a spiritual awareness of life's limitation, a sorrow that arises from being separated from the divine. তো এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে, একটু পড়ে নিবা। ওকে, তারপরে আর একটা কবিতা আছে তোমাদের বই, কি আছে? স্প্রিং অ্যান্ড ফল। একটু প্যারাফ্রেজটা পড়ে নিবা তোমরা? একটু বই তো আছে না? আচ্ছা, বই থেকে পড়ে নিবা, ঠিক আছে তো? ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা এই জাতীয় জিনিসগুলো একটু পড়ে নিবা, তাহলেই হবে। এরপরে হচ্ছে নেক্সট যে কবিতাটা, সেটা আমরা একটু দেখি। এটা হচ্ছে পাইড বিউটি। এখানে গডের প্রশংসা, প্রেইজ। এখানে আবার ওয়ার্ডগুলো একটু মানে কি বলবো, অপরিচিত থাকবে, একটু আমাদেরকে বুঝতে হবে এটা দিয়ে আসলে কি বলতে যাচ্ছে। পাইড বিউটি মানে কি? হোয়াট ইজ পাইড? এটা কি শব্দটা কি আমাদের কাছে পরিচিত? না স্যার, মনে হয় না। পাইড পাইপার শুনেছি নাকি? পাইড পাইপার, পাইড পাইপার কি গল্পটা পড়েছো কখনো? বাসি স্যার। হ্যাঁ, বাঁশিওয়ালা, তাই তো? হ্যাঁ, দেখো পাইড মানে হচ্ছে মাল্টি কালার্ড, হ্যাভিং টু অর মোর ডিফারেন্ট কালার্স। এরকম অনেক ফুল আছে না যেখানে মাল্টি কালার ইয়া থাকে? যেমন যদি আমরা ধরি এটা কি মাল্টি কালার না? এটা জি স্যার। আমাদের দেশীয় কমন ফুল, জাতীয় ফুল দিলে পারে ভালো হইতো এটাকে। গোলাপ ফুল তো সবার নাকি, কিন্তু কচুরি পানা শুধু আমাদের। কিন্তু এর সৌন্দর্যটা তো কম না। কত সুন্দর লাগতেছে না? এটা হচ্ছে জি স্যার। ময়ূরের ময়ূরের পাখার মতো না দেখতে? আর একটা এই যে পাতার এই অংশটুকু। হ্যাঁ স্যার। তাহলে পাইড বিউটি, পাইড মানে হচ্ছে মাল্টি কালার্ড অর হ্যাভিং মাল্টিপল কালার্স অফ ইন দ্য সিমিলার থিং। তাই কবি সেই পাইড বিউটি, বৈচিত্র্যময় সৌন্দর্য নিয়ে সৃষ্টিকর্তার প্রশংসা করছেন, তিনি ওকে বোঝাতে চাচ্ছেন। হ্যাঁ, তা বলছে দেখো যে একই কালার বিভিন্ন জায়গাতে আছে। আকাশের রংটাকে যা দেখতেছি, সে মাঝে মাঝে তার রং চেঞ্জ করে। আকাশের রং সকালে একরকম হয়, দুপুরে একরকমের হয়, বিকাল হলে একরকম হয়, সন্ধ্যা গধূলির সময় একরকম হয়, আবার রাতের বেলায় আর একরকম দেখি। হ্যাঁ, তা কালারের যেন শেষ নেই। হ্যাঁ, দ্য সোর্সেস অফ বিউটি, অফ কালার
আর ফ্রম দ্য নেচার। হ্যাঁ, তাহলে সব কিছু কি আমরা নেচারের মধ্যে থেকে পাচ্ছি সোর্সটা। এইভাবেই তিনি দেখতে চাচ্ছেন যে প্রত্যেকটা জায়গাতে তুমি যেদিকে তাকাবা সেখানে দেখবা যে রঙের খেলা, রঙের মেলা। তুমি একটা মাছ দেখো, তুমি একটা গরু দেখো, তুমি একটা ফুল দেখো, তুমি মাটি দেখো, তুমি লাঙ্গল চাষ করতেছো, লাঙ্গল দিয়ে জমি চাষ করতেছো, সেখানে দেখবে কত ছোট ছোট পোকামাকড় আছে, সেগুলো কত রঙের। হ্যাঁ, তুমি ঘাসের ভিতর তাকাও, কত রঙিন রঙিন সুন্দর সুন্দর, হ্যাঁ একদম মানে কি বলবো, অ্যারিস্টিকেটিক টাইপের কালার নিয়ে বিভিন্ন পশু পাখি এমনি ইয়ে আছে, কীট আছে। হ্যাঁ, একদম জঘন্যতম কীট যেটা দেখে আমরা ভয় পাই, মেয়েরা ভয় পায় বিশেষ করে কোনটা দেখলে, তেলাপোকা জি স্যার। না গিরগিটি না বিছা পোকা, হ্যাঁ না কেল্লাই, কেল্লো আছে না, বলে না কেল্লই। তা স্যার সবটাই ভয় পাই। কোনটা সবলে ভয় পাও? সাপ? জি স্যার, সবকিছু দেখেই ভয় পাই, যে ভয় পায় আর যে ভয় পায় না সে ভয় পায়। সবাই ভয় পায়, কিন্তু একটু ভাবো তো, ভয়ের উৎসটা বাদ দাও, দিয়ে এদের কালারের দিকে তাকাও, এদের একটু রংটা মনে করো। এই একটা রং আমরা তৈরি করতে পারবো না, মিক্সিং করে এত সুন্দর করে এত ব্রাইট উজ্জ্বল একটা চেহারা দিয়ে, একটা কেল্লুয়ের কথাই ভাবো, বড় যদি একটা হয়, বা একটা বিছা পোকার কথা ভাবো, বিছা পোকা, হ্যাঁ ওর গায়ের দিকে যদি তাকাও, এত সুন্দর কালার এবং এত সুন্দরভাবে তার ডিজাইনটা করা, যেটা যদি এখন একটা বিজ্ঞানী তৈরি করে ফেলে একটা রোবোটিক ওয়েতে, দেখবো যে তার প্রশংসায় পৃথিবী ভেসে বেড়াবে নাকি। হুম, মানে একটা গিরগিটি যদি একটা রোবট হিসাবে তৈরি করে একজন বিজ্ঞানী, তাহলে তাকে তো আমরা কি কি করি, তাকে আমরা নোবেল পুরস্কার দিয়ে মোটামুটি মনে করো যে সেই বানাই দিব। কিন্তু সৃষ্টিতে এরকম গিরগিটি কত ছুটে বেড়াচ্ছে। হ্যাঁ, গিরগিটি রং চেঞ্জ করে না, যেখানে যায় সেখানে রং হ্যাঁ চেঞ্জ হয়। হ্যাঁ স্যার। ফেসবুকে দেখছো না বা ইউটিউবে দেখবে যে বেশ একজন ভিডিও দেয়, দেখবে গিরগিটি তুমি যে কালারের উপর রাখবা অটোমেটিক তার গায়ের রংটা সেরকম হয়ে যায়, মানে তার সাথে সে মিশে যাবে, হ্যাঁ কালারটাই। তা ওইরকম তিনি দেখাতে চাচ্ছেন যে পৃথিবীতে এত কালার, এত সৌন্দর্য, এটা তো আর কোথাও আছে কিনা জানি না। হ্যাঁ, ফোর্থ ইয়ারে কিছু কবিতা পড়বা, তখন তো আরো আবেগী কবিতা, ছোট ছোট কবিতা, কিন্তু রবার্ট ফ্রস্টের এত সুন্দর সুন্দর কবিতাগুলো মনে হবে যেন যা বলছে তা আমরা কোনোদিন ভাবিই না এগুলো জিনিস নিয়ে। হ্যাঁ, তাই বলছে গ্লোরি বি টু গড ফর ড্যাপেলড থিংস। দেখো আর একটা ওয়ার্ড আসলো, ড্যাপেলড। হোয়াট ইজ দ্য মিনিং অফ ড্যাপেলড? ড্যাপেলের মিনিং জানো? তাহলে পাইট মানে কি দাঁড়ালো? মাল্টি কালার। হ্যাঁ, তাহলে মাল্টি কালার পাইট পাইপার কেন বলা হচ্ছিল? পাইট পাইপার কেন বলা হচ্ছিল বলো তো? কেন বলা হচ্ছিল? কারণ একজন বিভিন্ন রকম সুরের জন্য। পাইট পাইপারের ড্রেস কেমন হয়? জোড়া জোড়া তালি দেওয়া দেওয়া না? দেখো তো জি স্যার। পাইট পাইপার, আমরা দেখে আসি। এটা ইয়া টাইপের, তারা হচ্ছে ওই যে বাচ্চাদের আনন্দ দেয়, মজা দেয়, এই উদ্দেশ্যে তারা দেখবা যে এই যে জোড়াতালি দেওয়া মাল্টি কালার ড্রেস পরে, এই যে, হ্যাঁ এই যে এটা, এই জন্য বলা হচ্ছে পাইড পাইপার। হ্যাঁ, বিভিন্ন কালারের ড্রেস পরিহিত একজন পাইপার বাসিয়ালা, এটা হচ্ছে পাইড পাইপার। হ্যাঁ, এখানে এসেছে ড্যাপেলড মানেও হচ্ছে একই জিনিস। হ্যাঁ, বিভিন্ন কালারের স্পট, যেটা জোড়া তালি দিয়ে আমরা করি না, তালি দেওয়া পোশাক, দেখো মার্কড উইথ স্পটস অ্যান্ড রাউন্ডেড প্যাচেস। একটা যদি আমরা জাস্ট একটা ইয়া পাখি যদি দেখি, ক্রো যদি আমরা দেখি, ক্রো কি শুধুই ব্ল্যাক বলো তো? একটা ক্রো কি শুধুই ব্ল্যাক, নাকি তার এই ব্ল্যাকিশের মধ্যেই অনেক কালার রয়েছে? এই কাকটাকে যখন দেখি আমরা, এই কাকটা যখন হাঁটবে বা পাখাগুলো নড়াবে, তখন দেখবা এর ভিতর দিয়ে কত কালারের উৎস চলে আসতেছে। আমরা যদি একটু মাল্টি কালার বার্ড দেখি, বিশেষ করে ছোট ছোট যে পাখি ইয়া করে না, মানুষ কিনে পোষে বাসায়, এই যে দেখো এই পাখিটার কথা ভাবো, কতগুলো কালার আছে এর সাথে। হ্যাঁ, দেখো কত কালার, এটা প্রকৃতির সৃষ্টি, তাই না? আর এটা যদি আমরা একটু তৈরি করি, আমরা আবার বাসায় কিনে নিয়ে গিয়ে শোপিস হিসাবে রেখে দিই, তাই না? যে কত সুন্দর পাখিটা, মানে যদি কেউ ইয়া দিয়ে তৈরি করে, তোলা টোলা দিয়ে যদি কেউ তৈরি করে সুতা দিয়ে, তা সেটাকে আমরা আবার কিনে নিয়ে গিয়ে, টাকা দিয়ে কিনে নিয়ে গিয়ে ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য ঘরে ঝুলিয়ে রাখি। অথচ প্রকৃতিতে এরকম সৌন্দর্য এমনি খেলে বেড়াচ্ছে। হ্যাঁ, কখন কে মারা পড়তেছে কেউ কেয়ারই করতেছে না।
অতএব সৃষ্টি দেখো এইখানেই 3টা পাখির 3 রকমের কালার মিক্স। গাছের ডালটার কালার ভাবো, এখানেও প্রচুর কালার রয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এই যে পাখিটার কথা ভাবো কেমন। তো এই সব কিছু দেখে কবি মানে এত বেশি মোহিত হয়েছে, অ্যামেজড হয়েছে, যে তিনি সৃষ্টিকর্তার প্রশংসা না করে থাকতে পারলেন না। হ্যাঁ, তাই সৃষ্টিকর্তার প্রশংসা করার জন্য তো আর আহামরি কিছু লাগে না, এদিক সেদিকে একটু তাকালেই তার সৌন্দর্যের যেন শেষ নাই। হ্যাঁ, নিজের দিকে তাকালেও তো, আয়নাতে যদি নিজের দিকে একবার তাকাও তাহলে তুমি দেখবা যে তোমার গায়ে যদি একটা দাগ পড়ে যায়, কোথাও কেটে যায়, সেটাকে শুধরানোর সুযোগ আমাদের নেই। আছে? পারবো আর ঠিক করতে? ওটা মুখে একটা দাগ পড়ে গেছে, একটা কাটা দাগ পড়ে গেছে, সেটাকে আমি সারতে পারবো? গালে, চোখে, নিচে, কপালে এরকম যদি হয় সারা যাবে? না স্যার। তাহলে সেটাই আমরা ঠিক করতে পারবো না, তাই না? তাহলে এখানেই তো তিনি যে অরিজিনাল ভাবে আমাকে যে তৈরি করেছেন, হ্যাঁ, এখানেই তার যে সৌন্দর্য, এটাতেই আমরা শেষ করতে পারবো না প্রশংসা। আশেপাশের যে বিষয় তো আমরা মানে কি বলবো, এখন এই যে শীত আসতেছে, কত ফুল ফুটবে চারিপাশে। হ্যাঁ, যাও, তাই বলছেন গ্লোরি বি টু গড ফর ড্যাপেল থিংস, ফর স্কাইস অফ, দেখো কাপল কালার, কাপল কালার কি কয়েকটা কালারের রয়েছে আকাশের রং, অ্যাজ আ ব্রিন্ডেড কাউ। ব্রিন্ডেড কাউ মানে কি? কিছু গরু আছে না, বিশেষ করে অস্ট্রেলিয়ান বা এই জাতীয় গরুগুলোর কালার কয়টা হয়? অনেকগুলো কালার হয় না? জি স্যার, আমাদের আছে এই যে বাসায়। যে এগুলো যেমন এই দেখো কত রকমের কালার। হ্যাঁ, তাই হচ্ছে ব্রিন্ডেড কাউ। তো আকাশের রঙও ঠিক ওরকম, নীল, সাদা, কালো, এরকম কয়েক কালারের মিশ্রণ, যেমনটা বলছে কি। তাহলে এরকম ড্যাপেল থিংস কি শুধু তিনি গরু আর আকাশকে বোঝালেন, নাকি যত আছে এখানে তিনি কি শুধু একটা বা দুটা জিনিসকে বুঝিয়েছেন, নাকি সব জিনিসকে বোঝালেন? বলো তো। এই ড্যাপেল থিংস সব জিনিসই স্যার, সব সব জিনিস। জিনিসগুলো যেগুলোরই মোটামুটি মাল্টি কালার। তারপর হচ্ছে গ্লোরি বি টু গড ফর ড্যাপেল থিংস। এবার তিনি বলতেছেন যেমন যেমন স্কাইস অফ কাপল কালার্স অ্যাজ আ ব্রিন্ডেড কাউ, এরকম তিনি উদাহরণ দিয়ে যাচ্ছেন। ফর রোজ মোলস, রোজ মোলস কি? রোজের যে মোল রয়েছে, মোল মানে বুঝো তো? এই যেখানে তো ইয়া বলতেছে, ফাঁকি ইয়া সাপ বলতেছে, মাছ, ঠিক আছে তো, রোজ মোলস। এছাড়া রয়েছে ফুলেরও ইয়া রয়েছে, ওই যে পাপড়ি জাতীয় জিনিস আছে না, ওগুলোকে বোঝাচ্ছে। তো এই তাহলে কি এর কালার কেমন? দেখো এই মাছটার কালারই কেমন সেটা দেখো, কয়েকটা কালার আছে না এখানে মোটামুটি দেখতে। হ্যাঁ স্যার। তারপর দেখো ফর রোজ মোলস অল ইন স্টিপল আপন ট্রাউট দ্যাট সুইম, এখানে মেনলি মাছকেও বোঝাচ্ছে যেটা ভেসে বেড়াচ্ছে। দেখো স্টিপলড, তাহলে হচ্ছে মোলস অল ইন স্টিপল আপন ট্রাউট, তাহলে রোজ মোলস হচ্ছে এই কালারগুলোকে বোঝানো হচ্ছে ছোট ছোট, আর এই মাছটাকে বলা হচ্ছে ট্রাউট দ্যাট সুইম। তাহলে পানিতে ভাসতেছে যে মাছটা, ঠিক রোজের মতো মোল ছোট ছোট। হ্যাঁ, আমরা একটু রোজের এটাই দেখে আসি, সেই রোজ মোল যেমন রয়েছে, এই যে এরকম রোজ মোলের মতো, হ্যাঁ, ছোট ছোট, এই যে এইটাকে বোঝানো হয় মেনলি। হ্যাঁ, এরকম। তো এই ট্রাউট যে মাছটা, তার উপরে কি এরকম আছে না, দেখো ঠিক ওই গোল গোল ছোট ছোট, দেখো এরকম কি বলবো এটাকে বাংলা কথা, ছোট ছোট ডটের মতো, এই যে রোজের ঠিক এরকম। তাই বলতেছে ফর রোজ মোলস অল ইন স্টিপল আপন ট্রাউট দ্যাট সুইম। এছাড়া রয়েছে কি ফ্রেশ ফায়ার কোল, চেস্টনাট ফলস, ফিনসেস উইংস, মানে এত কিছু বোঝাচ্ছে। ঠিক আছে তো। চেস্টনাট, চেস্টনাট কি? চেস্টনাট দিয়ে কাকে বোঝায়? গাছ, তাই তো। এই যে চেস্টনাটের এই ফল, তার গাছ, এই যে গাছগুলোকে বোঝাচ্ছে, তার সাথে এই ফলটাকে বোঝাচ্ছে চেস্টনাট। তাই বলছে দেখো তার যে ফ্রেশ ফায়ার কোল, চেস্টনাট ফলস, তার ফিনসেস উইংস, ফিন্স কি? ফিন্স
দেখো কত একটা তো শব্দ পাখি। আছে, হ্যাঁ, একটা পাখি, হ্যাঁ, যেহেতু উইংস বলা হয়েছে নিশ্চয়ই পাখি, যেগুলো পাখি আমি দেখালাম এরকম অসংখ্য পাখি রয়েছে যার এই যে মাল্টি কালার, তাহলে প্রিন্সেস উইংস। তারপর হচ্ছে কি ল্যান্ডস্কেপ প্লটেড অ্যান্ড পিচড, মানে জমি, কোনোটা প্লট করা, কোনোটা পিচ করা, কোনোটা ফোল্ড করা, কোনটা ফ্যালো, কোনটা প্লাও, মানে কোনোটা পড়ে আছে জাস্ট ফ্যালো। ফ্যালো মানে কি? ফ্যালো দিয়ে কোন জমিকে বোঝায়? যে জমি পতিত জমি। হ্যাঁ, পতিত জমি যেটা বলি, হ্যাঁ, এই যে এরকম আর কি, পতিত জমি যেখানে এখনো ফসল কি করা হয়নি, তাই তো, চাষ পড়ে আছে। আর প্লাও মানে কি? যেটা অলরেডি চাষ করা হয়েছে, তাই তো। মানে বলতেছি কি, তুমি যেদিকে তাকাবা, কোনো ল্যান্ডস্কেপের দিকে তাকাও, দেখবো যে প্লটেড অ্যান্ড পিস, তার সাথে কোনোটা ফোল্ড, কোনোটা ফ্যালো, কোনোটা প্লাও, সব জায়গায় তুমি শুধু কালারফুল কালার দেখবা, বিশেষ করে কাপল অফ কালার্স তুমি দেখবা, হ্যাঁ, অ্যান্ড অল ট্রেডস, এবং যা আছে যাদের কার্যক্রম দে আর গিয়ার অ্যান্ড ট্যাকেল অ্যান্ড ট্রিম, হ্যাঁ, ভালো দিচ্ছেন, ভালো। তাহলে অল ট্রেডস, দেয়ার গিয়ার, দেয়ার ট্যাকেল অ্যান্ড ট্রিম। এছাড়া আমাদের আরো যে সকল কার্যক্রম আছে সব কিছুকে বোঝাচ্ছে, হ্যাঁ। তাহলে সবারই কি একটা করে কালার মাত্র? পৃথিবীটা কি ওয়ান কালার নাকি মাল্টি কালার? কেমন বলো? মাল্টি কালার স্যার। হ্যাঁ, তাই বলতেছে যে প্রত্যেকের মধ্যে আমরা যখন দেখব কোনো না কোনো ভাবে তাদের মধ্যে আমরা কালার পাবো, হ্যাঁ, বিভিন্ন কালার পাবো। তাই বলতেছে এইভাবে প্রত্যেকটা প্রকৃতির প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা উপাদান, হ্যাঁ, দেখো গিয়ার, গিয়ার মানে কি? বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বোঝাচ্ছে। এই যে প্লাও করতে গিয়ে যে আমরা যে লাঙ্গলটা ইউজ করি, তাই না, ছুরি কাঁচি থেকে শুরু করে সব কিছু, হ্যাঁ, সব কিছুর মধ্যে আমরা এই মাল্টি কালার বিউটিকে দেখতে পাচ্ছি। বলছে অল থিংস কাউন্টার অরিজিনাল স্পেয়ার অ্যান্ড স্ট্রেঞ্জ। দেখো অল থিংস, এই সব কিছু কেমন? অল থিংস, তিনি যেগুলোর প্রশংসা করছেন সবই কেমন বলো? কাউন্টার অরিজিনাল স্পেয়ার স্ট্রেঞ্জ। কাউন্টার বলতে কি বোঝায়? একটার একটার বিপরীত হতে পারে। কাউন্টার বলি আমরা কি? বিপরীতমুখী, তাই না? অরিজিনাল মানে কি? একদম পিওর, খাঁটি। স্পেয়ার বলতে কি বুঝি? স্পেয়ার বলো, যে জিনিসটা কি খুব বেশি আছে না খুব কম? রেয়ার, যেটা স্পেয়ার হচ্ছে রেয়ার। স্যার স্ট্রেঞ্জ মানে যেটা অদ্ভুত। মানে মূল কথা হলো এই পৃথিবীতে যা জিনিস আছে কোনোটা হয়তো কারো বিপরীতমুখী, তারপরে সে সুন্দর। যেমন বেজি এবং সাপ। সাপ এবং বেজি দুইজন কি বন্ধু? সাপে নেউলে? না স্যার। না স্যার। হ্যাঁ, তাই বলছি কি এগুলো কি হচ্ছে? সবই কোনোটা হচ্ছে যেমন আগুন পানি, তাই না, আলো অন্ধকার। তাহলে পৃথিবীতে যত জিনিস আছে সেটা বিপরীতমুখী হোক, সেটা অরিজিনাল হোক, সেটা স্পেয়ার হোক, সেটা স্ট্রেঞ্জ হোক, হোয়াট এভার ইজ ফিকল, হোয়াট এভার ইজ ফিকল। ফিকল মানে কি? আমাদের খামখেয়ালিপূর্ণ, মানে যখন যা ঘটে, কখন কি ঘটতেছে সেটা ফিকল হোক। মানে তিনি চাচ্ছেন যে আমি কোনো কিছুকে খারাপ বলতেছি না, সেটা ফিকল হোক আর ফ্রেকল্ড হোক। এই ফিকল আর ফ্রেকল্ড কি? দেখো আমরা ফ্রেকল শব্দটা এর আগে মনে হয় পেয়েছি, হ্যাঁ, এই জায়গাতে, যে বিশেষ করে কোনো পোশাক, কোনো মানুষের শরীর, ডট 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 ডট, হ্যাঁ, ফ্রেকল্ড, বিশেষ করে এই যে এই জাতীয়, হ্যাঁ, মানে যেটা অসুন্দর বলতে আছে, হ্যাঁ, সেটা যেমনই হোক না কেন, সেটা ফ্রেকল্ড হোক। হু নোজ হাউ, কত জিনিস আছে, কে জানে কতগুলো জিনিস আছে, কে জানে জিনিসগুলো কেমন, সেটা যেমনই হোক। মানে তিনি এই কয়েকটা জিনিস দেখার পর পৃথিবী নিয়ে ভাবতেছেন যে পৃথিবীতে কত জিনিস আছে, কোনোটা ফিকল, কোনোটা ফ্রেকল্ড, কে জানে কেমন কোনটা। উইথ সুইফট স্লো সুইট, কোনোটা হচ্ছে খুবই সুইফট, কোনোটা হচ্ছে খুবই স্লো, কোনোটা হচ্ছে এত সুইট, কোনোটা হচ্ছে সাওয়ার, কোনোটা আর ড্যাজেল মানে কি উজ্জ্বল প্রকৃতির, কোনোটা ডিম। মানে যেমনই হোক না কেন, কবির কথা হলো হচ্ছে যেমনই হোক না কেন, দেখো কাউন্টার, তাই না, সুইফট, কোনোটা সুইফট, কোনোটা স্লো, যেমন হচ্ছে খরগোশ আর কচ্ছপ, কোনোটা সুইট, কোনোটা সাওয়ার, যেমন হচ্ছে
আমরা বলতে পারি কি আম, মিষ্টি আম অথবা টক আম। আর ড্যাজেল অ্যান্ড ডিম, কোনোটা খুবই উজ্জ্বল আলো, কোনোটা গ্রে কালারের। তা নেই কি জিনিস, কে জানে কোনটা কেমন, কিন্তু এত জিনিস পৃথিবীতে সবাই কোনো না কোনো কালারফুল বা কালার নিয়েই তৈরি, এবং দে আর বিউটিফুল। সুতরাং হি ফাদার্স ফোর্থ, দেখো হি ফাদার্স ফোর্থ, ফাদার্স ফোর্থ মানে কি সৃষ্টি করা। হি বলতে কাকে বোঝানো হচ্ছে তোমার এই জায়গায়? তিনি এগুলো স্যার সৃষ্টি গড করেছেন। God, হ্যাঁ। sir. whose beauty is past change, হ্যাঁ, তাহলে তিনি এগুলোই সৃষ্টি করেছেন। যার বিউটি, দেখো whose beauty is past change, এখানে কার বিউটিকে বোঝানো হচ্ছে? স্যার গডের বিউটি গডের বিউটি কি চেঞ্জ হয় নাকি পাস্ট? এখানে পাস্ট কিন্তু প্রিপজিশন, পাস্ট চেঞ্জ মানে হচ্ছে বিয়ন্ড চেঞ্জ, মানে তার সৌন্দর্য কখন চেঞ্জ হয় না, তাই তো? যিনি এইগুলোকে সৃষ্টি করেছেন তার সৌন্দর্য কখনো চেঞ্জের বাইরে, মানে কখনো চেঞ্জ হয় না। তাহলে তিনি কত সুন্দর, তাহলে তার পৃথিবীর সৃষ্টি, পৃথিবীর এই প্রত্যেকটা উপাদান যদি এত সুন্দর হয়, তাহলে সে কত সুন্দর, আর তার সৌন্দর্য তাহলে কি কখনো চেঞ্জ হয়? ব্যাপারটা এরকম। এই বলে তিনি বললেন কি, সুতরাং প্রেইজ হিম, অতএব তার প্রশংসা করো, তার গৌরব করো। ঠিক আছে তো? তার এই সৌন্দর্য দেখে যদি আমরা এত মোহিত হই, তাহলে তিনি কত সুন্দর, সব কালারের উৎস তো তিনি, তাহলে তার প্রশংসা করা ছাড়া আমাদের আর কি করার আছে? ঠিক আছে তো? এই হলো মেইনলি ছোট কবিতাটি। বোঝা গেছে? Yes, sir. জি স্যার। আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি আমাদের কবিতাটি। দেখো এর প্যারাফ্রেজ ট্যারাফ্রেজ আছে হয়তো বইয়ে, তোমরা একটু পড়ে নেবা। আর এখানে দিয়ে আসলে কি বোঝাতে যাচ্ছে সেটা তোমাদের একটু আইডিয়া করতে হবে, হ্যাঁ, যে একজন প্রিস্ট হিসাবে তিনি আসলে কি বলতে চাইলেন, তার থিমটা কি হতে পারে। এখানে একটাই থিম বলো, কি এক লাইনে কি হতে পারে? এই কবিতার উৎস বিউটি, God, গডের God প্রশংসা praise, করা নাকি? God হ্যাঁ, praise. প্রেইজ টু গড, এটা মিলে এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে এগুলো একটু দেখে নিবা, যে পৃথিবীতে তোমরা কাউন্টার অথবা যেমনই হোক না কেন সবকিছুই সৌন্দর্যের উৎস। এই যে এখানে বলছে যে আসলে পাইড বিউটি ইজ আ লিরিক্যাল অ্যান্ড এক্সিবারেন্ট সেলিব্রেশন অফ দ্য ডাইভার্স অ্যান্ড ড্যাপেল কোয়ালিটিস ফাউন্ড ইন গডস ক্রিয়েশন, এটাই মিললি তিনি দেখিয়েছেন। আর through his poetic vision, Hopkins reveals a deeply spiritual truth that all parts of creation, no matter how seemingly irregular, সেটা যেমনই হোক না কেন, are part of a greater divine design worthy of admiration and praise। এই হচ্ছে মেইনলি আমাদের থিম এই জায়গায়, থিমেটিক ব্যাপারটা এখানে আছে। এই তো মোটামুটি আমাদের পয়েম এই দুটো আমরা একটু শেষ করলাম। আর আছে এটাতে 4টা পয়েমই তো শেষ হয়েছে নাকি? না স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে এটা শেষ হলো। তাহলে আগামী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ম্যাথিউ আর্নল্ড নিয়ে, হ্যাঁ, থিওরসিস ডোভারভিস স্কলার জিপসি, এটা আমরা তো পড়ে ফেলবো। আচ্ছা, তাহলে আজকে আর এ পর্যন্তই থাক, আর নতুন কিছু না করি। আর তোমাদের যে পড়া দেওয়া হলো, কোশ্চেনগুলো কি সবার শেষ হয়েছে তো? ওই যে আগে যেটা দিলাম ফেয়ারি কুইনের, সবাই শেষ করেছো? ফেয়ারি কুইন শেষ স্যার হয়েছে? পড়তেছি। এখনো পড়তেছো? দিনে কয়টা করে প্রশ্ন পড়ো তাহলে? পড়া তো কেমন কিছুই দেওয়া নেই, হ্যাঁ, 2 দিন করে সময় থাকলে তো, এবং 1 সপ্তাহ করে সময় দেওয়া হচ্ছে, একটা কোশ্চেন যদি একটা করে প্যারাগ্রাফ তাহলে তো হয়ে যাওয়ার কথা। কারণ একটা কোশ্চেন, একটা ব্রড কোশ্চেন পড়লে বাকি ব্রড কোশ্চেনে খুব ডিফারেন্স আছে, বলো তো? না স্যার, মিল আছে সবগুলারই। ঘুরে ফিরে, হ্যাঁ, ইন্ট্রোডাকশন, তারপরে বডির ভিতরে যা আছে ঘুরে ফিরে সব একই জিনিস আলোচনা করা। তারপর যদি বলো যে স্যার একটা কোশ্চেন পড়তে 1 সপ্তাহ করে টাইম লাগে, তাহলে আর কি বলবো বলো? পরে গিয়ে হইচই করবা না, জানো? একটা কোটেশন পড়লে পারে তোমার ওই কোটেশন 3টা
যে ব্রড কোর্সের দুটো ব্রড কোর্সের সব জায়গাতে হয়ে যাচ্ছে প্রায় প্রায় 50 থেকে 60% কোটেশন সিমিলার, তাই না? আমি এগুলো অ্যাড করে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের মনে হয় যে একটা পড়লে আটটার মধ্যে ঢোকানো যাবে। সবাই দিয়ে করতে থাকো, সবাই নেই। ওটা আমি চেঞ্জ করে দিয়েছি, ব্রড কোশ্চেনটা আমি দিয়েছি হচ্ছে অ্যান্ড্রু মার্ভেলের ব্রিফ এবং শর্ট কোশ্চেনগুলো। শর্টটা মেবি এখনো দেওয়া হয়নি না, শুধু ব্রিফটা দেখলাম। হ্যাঁ আমি এটা দিয়ে দিব, ওটা দেখলাম, ওটা দিয়ে তুমি জানা করতে থাকো। রাকিব মিউট রাখতে হবে, তোমার ওখান থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা, তাহলে এই দুটা কবিতার সামারি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, প্যারাফ্রেজ এগুলো একটু পড়ে নেবা দ্রুত, ঠিক আছে? আর অ্যান্ড্রু মার্ভেলের শর্ট এবং ব্রিফগুলো 19 তারিখের মধ্যে শেষ করবা। আর সময় বেশি দেব না, কিন্তু একটু দ্রুত পড়ে ফেলতে হবে। আচ্ছা, তো আজকে তাহলে আর কন্টিনিউ করব না, এ পর্যন্ত রাখলাম। একটু গ্রামেও যেতে হবে, কালকে একটু ছিল, কালকে ক্লাসটা নিতে পারিনি, সন্ধ্যার দিকে একটু বাইরে গেছিলাম কেনাকাটার জন্য, আমার একটু গ্রামে যেতে হবে আজকে। তেমনি কারো কোনো স্পেশাল কথাবার্তা আছে? না স্যার। স্যার আজকে স্পিকিং ক্লাসে আপনি জয়েন হবেন না? ওহো, আজকে তাই না? আজকে তো আমি একটু গ্রামে থাকবো গো। হ্যাঁ, তো আজকে শুক্রবার তাই না? আমি একটু গ্রামে যাব, আজকে একটু গ্রামে যেতে হবে, যে পরই যাব। তো তোমরা একটু করবা, আর আমি দেখি যদি বাড়িতে বসেই হয়, সুযোগ হয়, আমি জয়েন হবো তোমাদের সাথে। তোমরা 4টা দল হয়েছে, 4টা দলেরই কি টপিক শেয়ার করছো? জি স্যার, আমাদের তো শেয়ার করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ আমি পেয়েছি কয়েকজনের। এখন তোমরা একটু গ্রুপে একটু টপিকগুলো শেয়ার করে দিও, আমি করে দিব। কারা আমি প্রথমে যে করতে চাইছিলাম ওটা করবো না, প্রথমে জাস্ট হিসাবে, ইন্ট্রোডাকশন হিসাবে বা কিভাবে করতে হবে তার উপর একটা নেব। তাহলে প্রতিযোগিতা প্রথম দিকে শুরু হবে না, কারণ দুটা দলের আমরা দুটা আগে দেখবো, ঠিক আছে? হ্যাঁ, দুইটা আগে দেখবো, দিয়ে তারপরে আমরা একটু ইনস্ট্রাকশনমূলক কিছু বুঝবো যে তোমরা আসলে কেমন পারো, তারপরে আমরা কম্পিটিশনের ওই লেভেলটাতে যাব। মনে থাকবে? আচ্ছা, জি স্যার। স্যার একটা টপিক দিলেন স্যার, আমরা ওটার উপর হ্যাঁ তোমাদের 4টা দল 4টা টপিক দিয়েছে। এখন ওই টপিকের ভিতর থেকে আমি 2টা টপিক আজকে আমি বলে দিব তোমাদের। হ্যাঁ, তো তোমরা সবাই একটু এই গ্রুপে টপিকগুলো লিখে দিবা, তোমাদের গ্রুপে। তোমরা যেহেতু পার্সোনালি পাঠিয়েছো আমাকে, তোমরা একটু গ্রুপে লিখে দিবা। হ্যাঁ, তাহলে সবাই দেখে নিবে। এবার আমি আজকে বলে দিব যে কোন কোন গ্রুপ কোনটা নিয়ে আলোচনা করবা, সেই হিসাবে তোমরা আজকে ক্লাসটা সেশনটা করবা। আমি যদি পারি গ্রাম থেকে সুযোগ থাকলে আমি যুক্ত হবো। হ্যাঁ, ওকে তো ঠিক আছে, সবাই পড়তে থাকো, পড়া অনেক আছে, ওগুলো পড়ো আর আগিয়ে যাও। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে আজকের মতো এখানেই, ভালো থাকো, বাই। ওকে স্যার।